ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব বা সিস্টেম থিওরি। সিস্টেম থিওরি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই তত্ত্বের মধ্য দিয়ে ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব রাজনীতি এবং ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে পরিচালিত হচ্ছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে, সেই বিষয়টি এই তত্ত্বের মাধ্যমে বোঝা যাবে। দেখো, আমরা এই কথা জানি, আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ ইউনিট হলো বা একক হলো নেশন স্টেট বা জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্রের প্রত্যেকটা জাতির একটা নিজস্ব সত্তা রয়েছে, স্বাধীন সত্তা রয়েছে। প্রত্যেক স্টেটের রাজনৈতিক স্বাধীনতা, প্রত্যেক স্টেটের ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার এই ন্যাশনাল ইন্টারেস্ট, প্রত্যেকটা স্টেট তার ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ এবং তার মধ্য দিয়ে যে ন্যাশনাল পাওয়ার বৃদ্ধি করে, তার মাধ্যমে নিজে খেয়াল খুশি মতো বিশ্ব রাজনীতিতে ভূমিকা পালন করতে পারে না। এক্ষেত্রে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব ইংরাজিতে হলো সিস্টেম থিওরি। সিস্টেম থিওরি বাংলাটা কি? ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব, ইংরাজিতে সিস্টেম থিওরি। এই বিষয়টা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা জাতিরাষ্ট্র সেই রাষ্ট্রের জাতির নিজস্ব সত্তা রয়েছে। সেই কারণে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। পাশাপাশি প্রত্যেকটা রাষ্ট্র এই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক প্রয়োজনের তাগিদে তাদের মধ্যে প্রতিক্রিয়া, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করে, একে অপরের বিরুদ্ধে মানসিকতা, দৃষ্টিভঙ্গি করে অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র তার বিদেশ নীতিতে একদিকে যেমন প্রতিযোগিতাকে গুরুত্ব দেয়, সহযোগিতাকে গুরুত্ব দেয়, তেমনি দ্বন্দ্ব বিদ্বেষকেও গুরুত্ব দেয়। এই যদি হতে থাকে তাহলে কি হবে? প্রতিটা রাষ্ট্র যদি জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো, কিন্তু বাস্তবে যে প্রতিদ্বন্দ্বিতার নামে, প্রতিযোগিতার নামে যে বিদ্বেষ, যুদ্ধ চাইছে প্রতিটা রাষ্ট্র, তাতে কিন্তু ওয়ার্ল্ড সিস্টেম ভেঙে পড়বে। বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়লে কি হবে? বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক নষ্ট হবে। বিশ্বে
শান্তি, বিশেষ করে দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা ক্ষুণ্ণ হবে। সেই কারণে অপরিহার্য হচ্ছে সিস্টেম থিওরি। এক্ষেত্রে সিস্টেম থিওরি খুবই গুরুত্বপূর্ণ। জোসেফ ফ্রাঙ্কেল আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে স্বাধীন রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে সমষ্টিগত রূপ হল সিস্টেম থিওরি, অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সিস্টেম থিওরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিস্টেম থিওরির ব্যাখ্যার ক্ষেত্রে কেজে হলস্টি তার ইন্টারন্যাশনাল পলিটিক্স এ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালিসিস গ্রন্থে উল্লেখ করেন যে, অর্থাৎ জোসেফ ফ্রাঙ্কেলের মতোই উল্লেখ করেন যে প্রত্যেকটা রাষ্ট্র পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলে। প্রত্যেকটা রাষ্ট্রের জাতিসত্তা আছে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে জাতি, উপজাতি, নগর রাষ্ট্র, এইগুলো কিন্তু সিস্টেম থিওরির অন্তর্ভুক্ত। সিস্টেম থিওরির প্রথম প্রবক্তা হিসাবে আমরা ম্যাকক্লিল্যান্ডের নাম উল্লেখ করব। দেখো, ম্যাকক্লিল্যান্ড সিস্টেম থিওরির কথা বলেছেন, তিনি প্রথম প্রবক্তা। তিনি সিস্টেম থিওরির কথা প্রথম তুলে ধরেছেন ঠিকই, কিন্তু এই থিওরিকে সুসংবদ্ধভাবে তুলে ধরেন, শৃঙ্খলাবদ্ধভাবে রূপ দেন পরবর্তীকালে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তিনি হলেন মর্টন ক্যাপলান। সিস্টেম থিওরিকে বিকশিত করেন, উন্নতভাবে সুশৃঙ্খলভাবে সুসংবদ্ধভাবে তুলে ধরেছেন সিস্টেম থিওরিকে। মর্টন ক্যাপলান, বা সংক্ষেপে আমরা ক্যাপলান বলবো, ক্যাপলান সিস্টেম অ্যান্ড প্রসেস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, সিস্টেম অ্যান্ড প্রসেস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থে তার বক্তব্য তুলে ধরেছেন, অর্থাৎ সিস্টেম থিওরি সম্পর্কে, অর্থাৎ বাংলা হলো ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ম্যাকক্লিল্যান্ড আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিভিন্ন ঘটনা ঘটে, সেই ঘটনাগুলির অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তার এই সিস্টেম তত্ত্বকে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শুধু নৈরাজ্যই দেখা দেয় না, অরাজকতা, বিশৃঙ্খলতা একটা রাষ্ট্র, বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলি ভালো কথা বলে আড়ালে চক্রান্ত করে নিজের আধিপত্য বিস্তারের জন্য বিশ্ব রাজনীতিকে পরিচালনা করে, একথা ঠিক। কিন্তু বিশ্ব রাজনীতিতে বিভিন্ন রাষ্ট্র শুধু নৈরাজ্যজনক অবস্থা সৃষ্টি করে, একথা ঠিক না। নৈরাজ্য সৃষ্টি করে এটা যেমন কিছুটা ঠিক, তেমনি বিভিন্ন রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক স্থাপনেও উদ্যোগ গ্রহণ করে। আন্তর্জাতিক সম্পর্কের কিছুটা সুসংবদ্ধতা আছে,
নিয়ম শৃঙ্খলা আছে, অন্তত সামনাসামনি প্রকাশ্যে যতই বৃহৎ শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, সেই রাষ্ট্র কিন্তু সংঘবদ্ধভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলে এবং বিশ্বের নিরাপত্তা, অর্থাৎ বিশেষ করে অনুন্নত, সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা, তাদের সার্বভৌমত্ব রক্ষার কথা তারা কিন্তু তুলে ধরেন। ক্যাপলান বা কাপলান, ক্যাপলানই বলো, ক্যাপলান আরও বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে। ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। আগে আমরা একটু এখানে জেনে নেব যে ইন্টারন্যাশনাল রিলেশনস কি। ইন্টারন্যাশনাল রিলেশনস হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রয়োজনে একে অপরের সঙ্গে যুক্ত, একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। আর ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে একদিকে যেমন বিভিন্ন স্বার্থে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্বার্থে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলে, তেমনি রাষ্ট্রগুলির মধ্যে দ্বন্দ্ব, রাষ্ট্রগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, রাষ্ট্রগুলির মধ্যে বিদ্বেষ মনোভাব সৃষ্টি হয়। তাই আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ক্যাপলান বলছেন দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নেশন স্টেট সিস্টেম। নেশন স্টেট সিস্টেম হচ্ছে জাতি রাষ্ট্র ব্যবস্থা। নাম্বার টু, ইন্টারন্যাশনাল সিস্টেম। জাতি রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটা রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা সম্পন্ন, প্রত্যেকটা রাষ্ট্র পাওয়ার পলিটিক্সকে গুরুত্ব দেয়, প্রত্যেকটা রাষ্ট্র স্টেট পাওয়ারকে গুরুত্ব দেয়। অন্যদিকে ইন্টারন্যাশনাল সিস্টেম কি করে? ইন্টারন্যাশনাল সিস্টেম বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের কথা বলে। সুতরাং রাষ্ট্রগুলির মধ্যে শুধু নৈরাজ্য সৃষ্টি হয়, হতাশা ব্যঞ্জক মানে পরিবেশ, আন্তর্জাতিক পরিবেশ তৈরি হয় তা নয়। তার পাশাপাশি এগুলিকে অস্বীকার করা যাবে না, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল সিস্টেম অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থা, এই ব্যবস্থাটা গড়ে উঠছে এই সিস্টেম থিওরির মধ্য দিয়ে। তাহলে সিস্টেম থিওরিতে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, নেশন স্টেট সিস্টেম আছে, নেশন স্টেট সিস্টেম, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। দেখো, নেশন স্টেট, প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, প্রত্যেকটা রাষ্ট্র ফিজিক্যাল ফোর্স প্রয়োগ করে অনেক সময়। আর ক্যাপলান বলছেন যে নেশন স্টেট সিস্টেম আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। এই যে ইন্টারন্যাশনাল সিস্টেম, এইটার উপরে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নির্ভর করে বেশি। কিন্তু উনি বলছেন যে ইন্টারন্যাশনাল সিস্টেমের থেকে নেশন স্টেট সিস্টেমটা বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এর সঙ্গে রাজনীতি বেশি যুক্ত আছে। তাহলে নেশন স্টেট আছে, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল সিস্টেম আছে, কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমে তোমার পাওয়ার পলিটিক্স, ইন্টারন্যাশনাল সিস্টেমে চূড়ান্ত ক্ষমতা, এক্সট্রিম পাওয়ার, সুপ্রিম পাওয়ার, আনলিমিটেড পাওয়ার নেই, কিন্তু প্রত্যেকটা নেশন স্টেটের সুপ্রিম পাওয়ার আছে, আনলিমিটেড পাওয়ার আছে। যদিও
স্টেটের ফান্ডামেন্টাল পাওয়ার, একটা সভরেন্টি, সার্বভৌমত্ব, এটা এটা লিমিটেড। এটা লিমিটেড কিসের দ্বারা? ইন্টারন্যাশনাল সিস্টেমের দ্বারা। তাই আমরা বলবো ইন্টারন্যাশনাল সিস্টেমের পরিবর্তনের সাথে সাথে, ইন্টারন্যাশনাল সিস্টেমের পরিবর্তনের সাথে সাথে নেশন স্টেটের ভূমিকা পরিবর্তন ঘটে। ক্যাপলান বলেন যে ইন্টারন্যাশনাল সিস্টেম সুনির্দিষ্টভাবে কাজ করে। ইন্টারন্যাশনাল সিস্টেমের উপাদানগুলি সুশৃঙ্খলভাবে কাজ করে। ইন্টারন্যাশনাল সিস্টেমে আইএনও আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আইএনও, ইন্টারন্যাশনাল নেশনস, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, রিজনাল সংগঠন আছে, যেখানে সার্ক আছে আমাদের দক্ষিণ এশিয়াতে, ইউরোপীয় ইউনিয়ন আছে। এগুলো কাজ করে, এগুলো উপাদান। তাই ইন্টারন্যাশনাল সিস্টেমে সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রযুক্তিগত ক্ষেত্রে, তোমার জনসংখ্যার গুলির ক্ষেত্রে, এগুলো অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, এগুলি কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমের সঙ্গে যুক্ত। কাপলান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলেছেন, বা আন্তর্জাতিক সম্পর্কের সিস্টেম থিওরিতে 6টি ভারসাম্য অবস্থায় ভাগ করেছেন। 6টি পরিস্থিতি বা ভারসাম্য অবস্থায় ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে শক্তি সাম্যের ব্যবস্থা। দেখো, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তির ভারসাম্য বা পাওয়ারের ভারসাম্য থাকতে হবে। পাওয়ারের ভারসাম্য বজায় থাকলে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় থাকে। বিশ্ব একটা সিস্টেমের মধ্যে চলে। তাই কাপলান 6টি ভাগের মধ্যে শক্তি সাম্যের ব্যবস্থা কথা প্রথম উল্লেখ করেছেন। দেখো, এটা 18 শতক, 17 শতক ধরে, 18 শতক এবং 19 শতক, 17 শতক এবং 18 শতক এবং 17 শতক, মানে হলো 18 শতক মানে 1700 থেকে 1800, 1800 থেকে 1900, এই 200 বছর ধরে শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমরা ইতিহাসে পড়েছো ক্লাস 9-এ যে ব্যালেন্স অফ পাওয়ার এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। প্রথম যে একটা সম্মেলন হয়েছিল 1815 সালে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভিয়েনা কংগ্রেস। যাই হোক, কাপলান এই আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি সাম্যের যে ব্যবস্থা, সেক্ষেত্রে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। উনি বলেছেন যে স্টেটের বিভিন্ন শক্তির মধ্যে ভারসাম্য বজায়ের উদ্দেশ্য হলো যুদ্ধ না করে নিজের ক্ষমতা বৃদ্ধি করা। এটা প্রত্যেকটা স্টেট চাই, যুদ্ধ না করে ক্ষমতা বৃদ্ধি করা। এটা হলো শক্তি সাম্যের ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শক্তি সাম্যের ব্যবস্থার ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আলোচনার মধ্য দিয়ে, পারস্পরিক সুসম্পর্কের মধ্য দিয়ে জাতীয় স্বার্থকে, ন্যাশনাল ইন্টারেস্টকে, ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করা। অর্থাৎ 3 নম্বর, অর্থাৎ 1 নম্বর হলো যুদ্ধ না করে শক্তি বৃদ্ধি করা, 2 নম্বর হচ্ছে আলোচনার মধ্য দিয়ে জাতীয় রাষ্ট্রের পাওয়ার বৃদ্ধি করা, 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় শক্তিশালী রাষ্ট্র, অর্থাৎ যে রাষ্ট্রকে
রাখতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই শক্তিশালী রাষ্ট্রকে ধ্বংস না করে তাকে টিকিয়ে রাখা। শক্তিসাম্য ব্যবস্থার 4 নম্বর বিষয় হলো কোনো বড় রাষ্ট্রকে বা শক্তিশালী বৃহৎ রাষ্ট্রকে তাকে 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 মানে শক্তি জোটে মানে অনেক সময় নেওয়া হবে না। অর্থাৎ শক্তিশালী রাষ্ট্র যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধে সেই দেশ পরাজিত হয়েছে, সেই পরাজিত দেশকে কোনো বড় কোনো শক্তি জোটে নেওয়া হবে না। 5 নম্বর ভারসাম্যের ক্ষেত্রে এটা উল্লেখ করেছে যে বিশ্বজোড়া যৌথ নিরাপত্তা গড়ে তুলতে হবে, তাহলে শক্তিসাম্য বজায় থাকবে। বিশ্বজোড়া যৌথ নিরাপত্তা কি? যে কোনো রাষ্ট্র আগ্রাসী হলে বা আক্রমণ করলে তার বিরুদ্ধে সমস্ত রাষ্ট্র বা প্রায় রাষ্ট্র যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা, এর মধ্যে দিয়ে শক্তিসাম্য বজায় থাকবে। তাহলে আমরা আরেকটা বিষয় হলো যে যুদ্ধে পরাজিত হয়েছে, সেই পরাজিত শক্তিকে বা পরাজিত দেশকে যাতে 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 ওয়ার্ল্ড সিস্টেমে বা ইন্টারন্যাশনাল সিস্টেমে ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে। এই কথা ক্যাপল্যান উল্লেখ করেছেন। তার 6টি ভারসাম্য অবস্থায় ভাগ করেছেন। সেই 6টি ভারসাম্য অবস্থার মধ্যে শক্তিসাম্যের যে ব্যবস্থা, সেই পয়েন্টে তিনি এটা তুলে ধরেছেন। নাম্বার 2, ক্যাপল্যান বলছেন যে ওয়ার্ল্ড সিস্টেমকে বা সিস্টেম থিওরিকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে কার্যকরী করতে গেলে নমনীয় দ্বিমেরুপ্রবণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নমনীয় দ্বিমেরুপ্রবণ মানে কি? মানে হলো যে দ্বিতীয় মহাযুদ্ধের পর তোমরা জানো যে পৃথিবী 2টি শক্তি শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির গড়ে ওঠে, অন্যদিকে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির গড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন তার বিদেশ নীতিতে আন্তর্জাতিক সম্পর্কে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিল, আইসোলেশন পলিসি গ্রহণ করেছিল। 1945 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে প্রবেশ করে। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে পারমাণবিক শক্তির অধিকারী হয় এবং 1947 সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিদেশ নীতিতে আইসোলেশন পলিসি গ্রহণের ফলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় মহাযুদ্ধ এবং বিভিন্ন দেশে এই যুদ্ধের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে, রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া প্রভৃতি দেশে। তাই সোভিয়েত সম্প্রসারণকে রোধ করবার জন্যে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র আইসোলেশন পলিসি ত্যাগ করে শিবির গড়ে তোলে, পুঁজিবাদী শিবির। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা দ্বিমেরুপ্রবণ রাজনীতি গড়ে ওঠে। এই দ্বিমেরুপ্রবণ রাজনীতি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ঐক্যবদ্ধ হয় পুঁজিবাদকে ধ্বংস করবার জন্য, অন্যদিকে সমাজতন্ত্রকে সম্প্রসারণ যাতে না ঘটতে পারে তার জন্যে পুঁজিবাদী দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠে। এর মধ্যে দিয়ে একটা ঠান্ডা যুদ্ধের আবহাওয়া গড়ে উঠেছিল এবং আমরা দেখেছি যে 1949 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েতকে জব্দ করবার জন্যে তোমার ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আর সেন্টো, সিয়াটো এই সমস্ত সামরিক চুক্তি করেছে। তার পাল্টা হিসাবে সোভিয়েত ইউনিয়নও ওয়ারশো চুক্তি করেছে সমাজতান্ত্রিক দেশগুলিকে নিয়ে। আমরা এটা দেখব ঠান্ডা যুদ্ধ কিন্তু
1962 সালে কিউবা সংকটকে কেন্দ্র করে ব্যাপক আকার ধারণ করেছিল। বার্লিন অবরোধকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধ দুই শিবিরের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছিল। পাশাপাশি আমরা দেখব যে 1962 সালের পরে ঠান্ডা যুদ্ধ অনেকটা নমনীয় রূপ ধারণ করেছে, আবার 70 দশকে অনেকটা নমনীয় রূপ ধারণ করেছে। কিন্তু আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সেনা মোতায়েন হলে তখন ঠান্ডা যুদ্ধ একটা ব্যাপক আকার ধারণ একটু মানে মাথাচাড়া দিয়ে উঠেছিল। যাই হোক, শেষ পর্যন্ত এই ঠান্ডা যুদ্ধের ব্যাপারটা শেষ হয়ে যায়। আমরা এটা দ্বিমুখী রাজনীতি 1945 থেকে 1991 সাল থেকে আমরা বলবো, কিন্তু ঠান্ডা যুদ্ধের আবহাওয়া প্রায় 40 বছর ছিল, কিন্তু মাঝে মাঝে নমনীয় হয়েছে। 3 নাম্বার মানে পয়েন্টে কাপলান বলছেন যে ওয়ার্ল্ড সিস্টেমকে শক্তির ভারসাম্য রক্ষা করার জন্যে কঠোর দ্বিমেরুপ্রবণ সিস্টেম চালু হয়েছে। কঠোর দ্বিমেরুপ্রবণ সিস্টেমে আমরা দেখেছি যে একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ প্রায় বেঁধে গেছে একাধিকবার। আমরা এটা লক্ষ্য করেছিলাম যে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা যেভাবে ভিয়েতনামের উপর 20 বছর আক্রমণ চালিয়েছে, সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামকে সমর্থন করেছে কঠোরভাবে, এবং শেষ পর্যন্ত আমেরিকা পিছু হটতে বাধ্য হয়েছে। এছাড়া কিউবা সংকটের সময় দুই দেশের মধ্যে যুদ্ধ প্রায় বেঁধে যাবে এরকম পরিস্থিতি হয়েছিল। যাই হোক, উভয় দেশের রাষ্ট্রনায়ক, মার্কিন রাষ্ট্রনায়ক কেনেডি এবং সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনায়ক তোমার নিকিতা ক্রুশ্চেভের, এই দুই রাষ্ট্রনায়কের শুভবুদ্ধির ফলে ঠান্ডা যুদ্ধ বন্ধ হয়েছে, ঠান্ডা যুদ্ধের আবহাওয়া কিছুটা কমেছে। যাই হোক, এই যে এখানে আমরা একটা লক্ষ্য করব যে অনেক দেশ জোট নিরপেক্ষ, যেমন ভারত নেতৃত্ব দিয়েছে, এই জোট নিরপেক্ষ দেশগুলি তোমার ঠান্ডা যুদ্ধে যোগ দেয়নি, তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। আবার এই দেশগুলি সোভিয়েত ইউনিয়নে যোগ দেয়নি, মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয়নি। কিন্তু একটা সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই চেয়েছিল যে প্রতিটা দেশ শিবিরে অন্তর্ভুক্ত হয়। সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল যে সমাজতান্ত্রিক দেশগুলি, এমনকি পুঁজিবাদী অনেক দেশ আমাদের শিবিরের সঙ্গে যুক্ত হোক। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যে কঠোরভাবে চেয়েছিল যে পুঁজিবাদী দেশগুলো আমাদের অন্তর্ভুক্ত হোক, এমনকি সমাজতান্ত্রিক দেশগুলো অন্তর্ভুক্ত হয়। কিছুটা হলেও হয়েছে। যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক শিবিরের দেশ হলেও পরবর্তীকালে মার্কিন শিবিরে যোগ দিয়েছে। ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের দেশ, আবার দরিদ্র পাকিস্তান দেশ, সেখানকার সেই দেশ তোমার কঠোরভাবে মার্কিন ঘেঁষা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের শিবিরে যোগ দিয়েছে। যাই হোক, কঠোরভাবে তোমার দুই শিবিরের বিভক্ত হওয়ার যে প্রবণতা, সেটা চেষ্টা হলেও তা হয়নি। জোট নিরপেক্ষ আন্দোলন যতদিন দ্বিমেরুপ্রবণ রাজনীতি ছিল এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে, সেখানে দ্বিমেরুবাদের এই জোট নিরপেক্ষ আন্দোলনের একটা ভূমিকা ছিল। আজকে সোভিয়েত ইউনিয়নের পতন, 1991 কোল্ড ওয়ারের অবসান, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য এবং তোমার একবিংশ শতকে যে মার্কিন একাধিপত্য নেই, আজকেও রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব, ইউক্রেন যুদ্ধে কেন্দ্র করে চীন আগ্রাসী রাষ্ট্র হিসাবে গ্রহণ করছে। সুতরাং এই জায়গায় কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন তার নয়া উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভূমিকা পালন করা ছাড়া কিন্তু আজকে জোট নিরপেক্ষ আন্দোলন তার প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে। 4 নাম্বার, সার্বজনীন একটা ইন্টারন্যাশনাল সিস্টেম কাপলান বলছেন গড়ে তোলা দরকার।
সর্বজনীন ইন্টারন্যাশনাল সিস্টেমটা কি, যে বাইপোলার পলিটিক্স থাকবে না, তোমার কোনো রাষ্ট্রই মানে ব্যাপক ক্ষমতার অধিকারী হবে না, প্রত্যেকটা রাষ্ট্রই যাতে সমানভাবে মেনে চলে আন্তর্জাতিক নিয়ম এবং নীতি, এবং শৃঙ্খলা পরায়ণভাবে প্রতিটা রাষ্ট্র ভূমিকা পালন করবে, এমন একটা সার্বজনীন সিস্টেম ওয়ার্ল্ডে চালু হলে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার পক্ষে সুবিধা হবে। নেক্সট, কাপলান আর একটি ভারসাম্যের কথা বলছেন, যে ক্রমস্তরবিন্যস্ত যে ইন্টারন্যাশনাল সিস্টেম, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেমে মানে সবথেকে শক্তিশালী রাষ্ট্র হবে, তারপরে ধীরে ধীরে তার নিচে নিচে, অর্থাৎ শক্তিশালী তার নিচে অপেক্ষাকৃত কম শক্তিশালী, তার নিচে অপেক্ষাকৃত কম শক্তিশালী, একে বলা হয় ক্রমস্তরবিন্যস্ত। এইভাবে একটা হায়ারিক্যাল, অর্থাৎ ক্রমপর্যায়ভুক্তভাবে নিচের কম শক্তিশালী রাষ্ট্র থেকে ধাপে ধাপে উচ্চ শক্তিশালী রাষ্ট্র পর্যন্ত সিস্টেম চালু হবে। তাহলে কি হবে, তাতে তোমার ওয়ার্ল্ডে একটা বিশ্ব শান্তি এবং একটা একটা বিশ্ব নিরাপত্তা বজায় রাখার সুবিধা হবে। কিন্তু এটা ইউটোপিয়ান সিস্টেম, এটা কখনই সম্ভব নয়। তার কারণ শক্তির পর্যায় ঠিক করা, পর্যায়ক্রমিক ঠিক করা, এটা সম্ভব নয়। কোনো রাষ্ট্রই চিরদিন সুপার পাওয়ারে থাকতে পারবে না। আমরা দেখেছিলাম সুপার পাওয়ারের স্টেটে ছিল সোভিয়েত ইউনিয়ন, সে ভেঙে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী অনেক দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল 1991 সালে, একথা ঠিক। পাশাপাশি আরও অনেক রাষ্ট্রের উদ্ভব হচ্ছে, শক্তির বিকাশ ঘটাচ্ছে, সামরিক দিক থেকে, ইকোনমিক্যাল দিক থেকে ফোর্স বাড়াচ্ছে, তারা তারা মিলিটারি পাওয়ারকে বাড়িয়ে ফেলেছে। সুতরাং আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে মেনে নিতে পারছে না। তাই তাই ক্রমস্তরবিন্যস্তের কথা যে কাপলান বলছেন, এটা কিন্তু সম্ভব না বাস্তবে। আর একটা কথা, একটা ওয়ান স্টেট একটা মানে জয়লাভ করবে, সুপার পাওয়ারে যাবে, এবং মানে স্টেটের স্বাধীন সার্বভৌম থাকবে না অন্যান্য রাষ্ট্রের, এ কথা ঠিক না। 6 নম্বর যে তত্ত্ব সিস্টেম থিওরির কাপলান তুলে ধরেছেন, সেটা কি একক ভেটো ব্যবস্থা। অর্থাৎ একক ভেটো ব্যবস্থাটা কি, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র, আমি আগের পয়েন্টে বললাম, কাপলান বলছেন যে সর্বোচ্চ রাষ্ট্র, তার নিচে মানে ক্রমোন্নতি বা নিচ থেকে উপর দিকে ক্রমস্তরবিন্যস্ত রাষ্ট্র ব্যবস্থাগুলি থাকে প্রত্যেকটা রাষ্ট্র, সেটা প্র্যাকটিক্যাল সম্ভব না। আর একক ভেটো ব্যবস্থা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইউনিট হচ্ছে কি স্টেট, তাই তাই একটা ইউনিট গড়ে তুলতে হবে। অর্থাৎ একক ভেটো ব্যবস্থা হচ্ছে একটা ইউনিট, পৃথিবীতে একটা ইউনিট থাকবে, ভেটো সিস্টেম থাকবে। আর একটা কথা বলছেন যে ভেটো ব্যবস্থা থাকবে, সেখানে প্রত্যেকটা রাষ্ট্র, পৃথিবীর যত রাষ্ট্র আছে প্রতিটা রাষ্ট্র সমান ক্ষমতার অধিকারী হবে। প্রত্যেকটা রাষ্ট্র তোমার রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রকে ধ্বংস করবে, এটা কিন্তু বাস্তবে সম্ভব না। আবার প্রত্যেকটা রাষ্ট্র ইকুয়াল হবে, ইকুয়াল পাওয়ারফুল হবে, এটা বাস্তবে সম্ভব না। তা কিন্তু তিনি বলেছেন যে একক ভেটো ব্যবস্থা থাকতে হবে। একক ভেটো ব্যবস্থা মানে কি, প্রত্যেকটা রাষ্ট্র আন্তর্জাতিক সিস্টেমকে পরিচালনার ক্ষেত্রে ভেটো দেবে, কিন্তু আমরা লক্ষ্য করি যে যে সমস্ত রাষ্ট্র শক্তিশালী, আমাদের যে ইউএনও আছে, ইউএনওতে ভেটো দিতে পারে 5টা শক্তিশালী রাষ্ট্র, তাহলে সেখানে প্রতিটা রাষ্ট্র ভেটো দিতে পারবে, সেই সিস্টেম সিকিউরিটি কাউন্সিলে নেই। আজকে 4টি বড় বড় রাষ্ট্র সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বারের দাবি করছে, কিন্তু সে দাবি গৃহীত হচ্ছে না, সনদ সংশোধিত হচ্ছে না।
তার কারণ 5 জন সদস্যের মধ্যে যে কোনো একটা সদস্য কোনো রাষ্ট্রকে সদস্য নেওয়ার ক্ষেত্রে যদি ভেটো দেয়, আপত্তি জানায়, তাহলে সদস্য হতে পারবে না। চীন বিরোধিতা করছে, আমেরিকা ভারতের বিরোধিতা করছে। চীন চাইছে না আর 5 বিগ পাওয়ারের মধ্যে সেখানে ভারত ঢুকে পড়ুক, অস্ট্রেলিয়া, ব্রাজিল ঢুকে পড়ুক, এটা কিন্তু চাইছে না। সুতরাং এই রাষ্ট্রগুলির দাবি নস্যাৎ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা 6টা তত্ত্বের মধ্য দিয়ে কাপলানের যে তত্ত্ব সেটা আমরা বুঝতে পারলাম। 6টা আমি পয়েন্টগুলো আবার রিপিট করছি। শক্তি সাম্যের ব্যবস্থা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তি সাম্য বজায় রেখে আন্তর্জাতিক সিস্টেমকে বজায় রাখতে হবে, অর্থাৎ ওয়ার্ল্ড থিওরির সিস্টেম থিওরির যে বক্তব্য, সেই বক্তব্যকে কার্যকরী করতে হবে। নাম্বার 2, নমনীয় দ্বিমেরুবাদ। দ্বিমেরুবাদ কাকে বলে আমরা আলোচনা করেছি। কঠোর দ্বিমেরুবাদ, যেখানে নাম অর্থাৎ নন অ্যালিড মুভমেন্ট, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন থাকবে না। চার নাম্বার হচ্ছে যে সার্বজনীন সিস্টেম তৈরি করতে হবে সারা পৃথিবীতে, সেটা তোমার থাকতে পারে না। ক্রমস্তরবিন্যস্ত হায়ারকিতে স্টেটগুলিকে তৈরি করতে হবে, এটাও সম্ভব না। আর 6 হচ্ছে একক ভেটো প্রয়োগ, অর্থাৎ কাপলান যে প্রথম দুটি কথা বলেছেন তা কিন্তু বাস্তবে সম্ভব না। 4 নাম্বার যেটা বলেছেন অর্থাৎ ক্রমস্তরবিন্যস্ত, এটাও কাল্পনিক। যাই হোক, কাপলানের থিওরির মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, তবু আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং বিশ্ব ব্যবস্থাকে সুষ্ঠুভাবে সুসংবদ্ধভাবে পরিচালনা করবার জন্যে ইউএনও আছে। ইউএনওর গুরুত্ব, ন্যাশনাল পাওয়ার আছে। ন্যাশনাল পাওয়ার অর্থাৎ জাতীয় শক্তি প্রত্যেকটা রাষ্ট্রে সার্বভৌম থাকবে। তা সত্ত্বেও স্টেট অ্যাক্টরগুলিকে নমনীয় হয়ে সিস্টেম থিওরিক অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যবস্থার ভূমিকা আছে। আজকে বিশ্ব যুদ্ধমুক্ত নয়, বিশ্বে প্রতি মুহূর্তেই যুদ্ধের আবহাওয়া চলছে, বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলির নেতৃত্বে। তার কারণ শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রগুলির কোনো না কোনো পক্ষ নিছে বিবদমান পরস্পর বিরোধী ভূমিকা পালন করছে। তা সত্ত্বেও একথা আমরা বলবো যে কাপলানের সিস্টেম থিওরি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে মনে রাখবা, সাম আপ করে, যেটা হচ্ছে আন্তর্জাতিক একটা ব্যবস্থা সিস্টেম থিওরির মধ্য দিয়ে সুষ্ঠু আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার কথা বলছে। নেশন স্টেট সত্যি পাওয়ারফুল, সার্বভৌম ক্ষমতা আছে, আর ইন্টারন্যাশনাল সিস্টেমের সার্বভৌম ক্ষমতা নাই, ইউএনওর সার্বভৌম ক্ষমতা নেই। তোমরা তো জানো যে সোভিয়েত ইউনিয়ন যখন ইউক্রেনকে আক্রমণ করলো, তখন ইউএনওর সিদ্ধান্ত ছিল 141টা রাষ্ট্র সাপোর্ট করেছিল যে রাশিয়ার বিপক্ষে, যে বলেছিল যে যুদ্ধ বন্ধ করো। সেখানে 35টা রাষ্ট্র নিরপেক্ষ ছিল, আর 5টা ছোট ছোট রাষ্ট্র শুধু রাশিয়ার পক্ষে ছিল। তাও কি যুদ্ধ বন্ধ হয়েছে? সেই যুদ্ধ এখনও চলছে। যাই হোক, একটা মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি জেলেনস্কি কে একটা বিবদমান রাশিয়া এবং কি বলবো ইউক্রেনের মধ্যে একটা সুসম্পর্ক জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু একটা কথা কি, বিশ্বে যে ওয়ার্ল্ড সিস্টেমটা ভালো চলবে কি চলবে না, সেটা বিশেষ করে কয়েকটা দেশের আগ্রাসী মনোভাবের থেকে যদি তারা সরে আসে, বিশেষ করে বর্তমানে চীন 1 নম্বরে, আর আমেরিকা আগে থেকেই আছে। এটা ভদ্রভাবে সুকৌশলে আগ্রাসী নীতি গ্রহণ করেছে এবং তার বিভিন্ন দেশে আধিপত্য আছে, অর্থনৈতিক আধিপত্য। সেই জায়গাগুলো কেড়ে নিয়ে চীন আরও একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে দুর্বল রাষ্ট্রগুলিকে বিপদে ফেলে দিচ্ছে। তাহলে আজকে সিস্টেম থিওরির যে সমস্ত বক্তব্য কাপলান তুলে ধরেছেন, সেগুলি যদি বাস্তবে রূপ দেওয়া যায়, তাতে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আন্তর্জাতিক শান্তি হলো বিশ্বব্যাপী শান্তি,
যুদ্ধমুক্ত পৃথিবী বা যুদ্ধের আবহাওয়াকে মুক্ত করা। আর আন্তর্জাতিক নিরাপত্তা মানে বিশেষ করে দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা। দেখো, শক্তিশালী রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখাটা মানে অসুবিধা নেই। আর বিশেষ করে দুর্বল রাষ্ট্রগুলো অর্থনৈতিক দিক থেকে পরনির্ভরশীল। তোমরা একথা জানো, বর্তমান যুগ হলো পরনির্ভরশীলতার যুগ। সেই পরনির্ভরশীলতার যুগে অর্থনৈতিক ক্ষেত্রে তারা দুর্বল, উন্নত রাষ্ট্রগুলির উপরে নির্ভর করে। তবে এই কথাও ঠিক যে উন্নত রাষ্ট্রগুলি তার উন্নয়ন বজায় রাখছে এই দুর্বল গরিব দেশগুলির উপর নির্ভর করে। যাই হোক, ওয়ার্ল্ড পলিটিক্সে, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, এইসব ক্ষেত্রে সিস্টেম থিওরি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।